প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ সুজাবত আলী, দাঁতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। আমি তোমাদের অষ্টম শ্রেণীর একটা দ্বিতীয় পার্ট, এটা ভাব দ্বিতীয় পার্ট, পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো ভাব নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব এবং আমি এই ভাব সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। ভাব প্রথমত আসা যাক যে ভাব কাকে বলে। যাওয়ার দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, করা, কোনো কিছু কাজ বোঝায়, কোথায় একটা কাজ বোঝায়, সেটাকে বলা হয় ভাব। যেমন ইট, ডু, গো, ড্রাইভ ইত্যাদি। এখন এই ভাগ আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভাগ আর হলো অক্সিলারি ভাগ। প্রিন্সিপাল ভাগ এবং অক্সিলারি ভাগ। অক্সিলারি ভাগ মিন হেল্পিং ভাগ। প্রিন্সিপাল ভাগ, যে ভাগ একা একাই বাক্য গঠন করতে পারে, অন্যের সাহায্যের প্রয়োজন হয় না। যে ভাগ একা একাই বাক্য গঠন করতে পারে, অন্যের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে বলা হয় প্রিন্সিপাল ভাগ। যেমন উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। প্লে ভাগ, প্রিন্সিপাল ভাগ বা মূল ভাগ। এই বাক্য গঠন করতে অন্যের কারো প্রয়োজন হয়নি। 2 নাম্বার অক্সিলারি। অক্সিলারি ভাগ, যে ভাগ বাক্য গঠন করতে অন্যের সাহায্য ছাড়া একা একা উচ্চারণ করতে পারে না বা একা একা বাক্য গঠন করতে পারে না, সেই তাকে বলা হয় অক্সিলারি ভাগ। অর্থাৎ যেমন I am eating rice, we were doing the work. I am eating rice, we are doing the work. This verb is auxiliary verb. এখন আমরা আসি এই অক্সিলারি ভাগটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এই অক্সিলারি ভাগটা আমরা 3 ভাগে ভাগ করি। 1 নাম্বার প্রাইমারি অক্সিলারি। যে ভাগ কখনো কখনো সাহায্যকারী ভাগ এবং কখনো কখনো মূল ভাগ হিসেবে কাজ করে। কখনো কখনো সাহায্যকারী ভাগ এবং কখনো কখনো মূল ভাগ হিসেবে কাজ করে, সেটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। যেমন বি, ডু, হ্যাভ। এখন বি ভাগ সমান করে বলা যায় বি, am, is, are, was, were, be, been, being. am is are, was are, be, been, being. এখন একটা উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারবে যে এই প্রাইমারি অক্সিলারি ভাগটা কখনো কখনো মূল ভাগ এবং কখনো কখনো সাহায্যকারী ভাগ হিসেবে কাজ করে। যেমন I am a boy, I am a boy। এখানে আমটা মূল ভাগ হিসেবে কাজ করছে। আর যদি থাকে I am doing the work, এখানে আমটা সাহায্যকারী ভাগ হিসেবে কাজ করছে। এবার আসা যাক এরকম সবগুলো বি ভার্বের যতগুলো আছে। এখন এবারে আসা যাক ডু ভার্ব। ডু
আমরা ডু সমান লিখতে পারি ডু ডাস ডিড। আমি তোমাদের উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি। যেমন আই ডু দা ওয়ার্ক, এখানে এই দুটা মূল ভার্ব হিসেবে কাজ করেছে। আর আই ডু নট ডু দা ওয়ার্ক, এই দুটা আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কখনো এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে, কখনো কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করেছে। এবার আসা যাক হ্যাভ। আমরা লিখতে পারি হ্যাভ সমান হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন আই হ্যাভ এ কাউ, হ্যাঁ এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে। আর আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করেছে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এবারে আসা যাক মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্বটা হলো, তোমরা বলতে পারবে কি? পারবে না। আমি বলে দিচ্ছি মডাল অক্সিলারি ভার্ব হলো 13টি। যেমন ক্যান, কুড, would, should, may, might, must, shall, will, need, dare, had, better, would, rather. তাহলে তোমরা বুঝতে পারছো যে 13টা মডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো তোমরা যদি না পারো তাহলে খাতা লিখে দিতে পারো। এবারে আসা যাক এই মডাল অক্সিলারি ভার্বের কিছুটা বৈশিষ্ট্য আছে। আমি মুখে বলছি, আমাদের সময় অত্যন্ত অল্প, আমি মুখে বলছি। এই মডাল অক্সিলারি ভার্বের পরে যে মূল ভার্বটা বসে সবসময় মনে রাখবে এই মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসে কখনো পাস্ট ফর্ম হয় না, কখনো পাস্ট পার্টিসিপল হয় না, এবং কখনো জিরান্ড হয় না। এটা তোমরা মাথায় রাখবে। এবারে আসা যাক 3 নাম্বার প্যারিফ্রাস্টিক মডাল এবং প্যারিফ্রাস্টিক অক্সিলারি ভার্ব। প্যারিফ্রাস্টিক ভার্ব, প্যারিফ্রাস্টিক ভার্ব অর্থাৎ যে ভার্বের পরে টু বসে, সেটাকে বলা হয় প্যারিফ্রাস্টিক মডাল অক্সিলারি ভার্ব। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি বি টু, হ্যাভ টু, out to, used to, is going to। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা লিখে দিতে পারো বি টু, হ্যাভ টু, আউট টু, ইউজ টু, ইজ গোয়িং টু। দেখো তোমাদের এই অক্সিলারি ভার্বের এই প্যারিফ্রাস্টিক এই ভার্বের শেষে সবগুলোতে টু আছে। বি টু, হ্যাভ টু, আউট টু, ইউজ টু, ইজ গোয়িং টু। আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে আরো জিনিসটা সহজ করে দিয়ে যাচ্ছি। যেমন বি টু বলতে কি বোঝায়? is to, am to, are to,
ওয়াজ টু, ওয়্যার। যেমন যেমন হ্যাভ টু তে বসে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। যেমন আমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই হ্যাভ টু ডু ইট। আই হ্যাভ টু ডু ইট, আমাকে তো জিনিসটা করতে হয়, তাহলে আই হ্যাভ টু ডু ইট। যেমন এই সেন্টেন্সটাকে যদি তোমরা ভয়েসে করো, ভয়েস লেখো, আমি একটু দেখাচ্ছি, তাহলে কি এখানে এসে ভয়েসে যদি এখানে মনে করো থাকলো ওরা প্যাসিভ, তাহলে ইট has to be done by me, has to be। এখানে has to টুর পরে মূল ভাবটা পাস্ট পার্টিসিপল করার পূর্বে কি আমাদের কি অবশ্যই বি লিখতে হবে। বি না লিখলে কিন্তু আমাদের হবে না, প্যাসিভ ভয়েস হবে না। ঠিক তেমনি তোমরা মনে রাখবে এটা এগুলো। এখন আসতো আমি আরো দেওয়া হচ্ছে আউট টু আর ইউজ টু। যেমন ইউজ টু, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমরা পড়েছো যে কাজটা অতীতে যে কাজটা নিয়মিত হয় সেটা হলো ইউজ টু, আর অনিয়মিত বা মাঝে মাঝে হলে পুট। যেমন আই ইউজ টু রিড দাঁতপুর প্রাইমারি স্কুল। অর্থাৎ আমি দাঁতপুর প্রাইমারি স্কুলে পড়িতাম, এই কাজটা নিয়মিত হবে ইউজ টু, আর অনিয়মিত হলে উড হবে। যাই হোক, এখানে আরেকটা আছে সবচেয়ে তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, যেমন ইজ গোয়িং টু, এইটার ব্যবহার আমি তোমাদেরকে একটা ভয়েস এবং এর মাধ্যমে আমি যে এটা বুঝিয়ে দিয়ে আমি ক্লাসটা শেষ করব। যেমন the chairman is going to open a school. The chairman is going to open a school. এরকম যখন তোমাদের এরকম যখন ন্যারেশন ভয়েস আসবে, তখন তোমরা কিভাবে লিখবা? A school is going to be opened by the chairman। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনা বুঝাতে is going to বসে। A school is going to be opened by the chairman। ঠিক আছে, যাই হোক, আশা করি আমি তোমাদেরকে যতটুকু এখানে আলোচনা করলাম, তোমরা কতটুকু কৃতার্থ হবে জানি না, তবে আর বেশি কিছু বলে তোমাদের কিছু মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আশা করি তোমরা এটার মাধ্যমে যতটুকু শিখলে তত চর্চা করার চেষ্টা করবে। হ্যাঁ, আর তোমাদের শুভকামনায় তোমরা ভালো থাকো এই প্রত্যাশা রাখি, এবং তোমরা নিয়মিত পড়াশোনা করবে এই প্রত্যাশা রেখে আমি আমার ইতি জানছি।